ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন 12 ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে নিশ্চিত হয়ে গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারী ভারতে অবস্থান করছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তি পরিকল্পনা রয়েছে। এদিকে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়। তার পরিকল্পনা ছিল হাদিকে চারটি গুলি করার। এই তথ্যগুলো আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের। গতকাল রাত থেকেই যা ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এসব তথ্য কি সঠিক? সত্যিই কি দেশ ছেড়ে পালিয়ে গেছে ফয়সাল আর আলমগীররা? বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তথ্যদাতা সায়েরের উপর বিশ্বাসী যেমন আছেন, তেমনি তার এসব আগাম সূত্রহীন কথাবার্তাকে স্রেফ সন্দেহের চোখে দেখছেন কেউ কেউ। জুলকারনাইন সায়েরের দেয়া ব্রেকিং নিউজকে ভুয়া বলে দাবি করেছেন বহুল আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। এক ফেসবুক পোস্টে তিনি যা লিখেছেন তার সারমর্ম হল, জুলকারনাইন সায়ের বরাবরই এই ঘটনা নিয়ে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। সায়ের প্রথমে বলেছেন ইন্ডিয়া থেকে 80 জন শুটার দেশে আসছে, কিন্তু পরে দেখা গেল শুটাররা ইন্ডিয়া নয় বরং বাংলাদেশের আদাবরের এক ছাত্রলীগ নেতা। এখন সায়ের বলতেছে ছাত্রলীগের খুনিরা পালায়ে গেছে ইন্ডিয়ায়, মানে আমরা যেন খুনিদের খোঁজাখুঁজি ছেড়ে দেই, এজন্যই সে এমন তথ্য ছড়াচ্ছে। পিনাকি বলেন, পাবলিকে তো খুনিদের বের করছেই, ওদের পাবলিকেই ধরবে। ওরা দেশ থেকে বাইর হতে পারতেছে না, পালাইতে পারতেছে না, তাই পাবলিকের দৃষ্টি ভিন্ন খাতে ঘুরিয়ে দেওয়া দরকার। তাই সায়ের ইন্ডিয়া পলায়ে যাওয়ার নতুন গল্প এনেছে, যেন জনগণ হাল ছেড়ে দেয়। তার মানে হইতেছে সায়ের আসলে খুনিদের আড়াল করতে এবং এখন তাদের ধাওয়া করা ঠেকাইতে ক্রমাগত গোয়েন্দা তত্ত্বের বরাতে বিভ্রান্তি ছড়াচ্ছে। পিনাকি আহ্বান জানিয়ে বলেন, চারদিকে সতর্ক দৃষ্টি রাখুন, ওদের আপনারাই ধরতে পারবেন। সতর্ক থাকলে 18 কোটি জনতার 36 কোটি চোখকে ফাঁকি দিয়ে ওরা পালাতে পারবে না। হাদির আত্মাইদের আমাদের ধরতেই হবে, বাংলাদেশের মাটিতেই ধরতে হবে, জনগণই ধরবে। তো জুলকারনাইন সায়েরের ছড়ানো তথ্য নিয়ে সন্দেহ সংশয় প্রকাশ করেছেন ওসমান হাদির ক্লোজ বোন ডাকসু সদস্য ফাতিমা তাসনিম জুমা। জুমার মতে, যে আসামি অলরেডি একবার গ্রেফতার হয়েছে তার সকল তথ্য গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আছে, তবুও তাকে চিহ্নিত করতে পারছে না, আটকাতে পারছে না। এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয়ত, আমাদের বিশ্বাস আসামি পালায়নি, পালিয়ে গিয়েছে বলে হতাশা তৈরি করে দায় মুক্তি নিতে চাইছে অথবা পালাতে সহযোগিতা করার একটা প্ল্যান। এটা এই প্ল্যান একজন করেনি, একজন এক্সিকিউট করেনি। এই পুরো সিন্ডিকেট এখনো অ্যাক্টিভ এবং খুনিদের সহযোগীরা হাসপাতালেও এসেছিল বলেও আমাদের কাছে তথ্য এসেছে। কি ভয়ঙ্কর তথ্য! গুলি করার পরও আবার হাসপাতালে গেছে খুনিরা। জুমা বলেন, পুরো সিন্ডিকেটকে আমরা জীবিত গ্রেফতার দেখতে চাই। ওসমান হাদি ভাইয়ের নিরাপত্তা সহ সকলের নিরাপত্তা জোরদার করেন। অনেক কষ্ট করে ধৈর্য ধরে আছি আমরা, কিন্তু সেটা বেশিক্ষণ পারবো না। জুমা জুলকারনাইন সায়েরের তথ্য ডিবাঙ্ক করার পাশাপাশি আরেকটি গুরুতর অভিযোগ তুলেছেন। তার মতে, আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করছে না, তাই আসামিরা এখনও গ্রেফতার হয়নি। এই একই কথা বলছেন আরও অনেকেই। বিশেষ করে গতকাল রাতে উত্তরায় 2 জুলাই যোদ্ধাকে আহত করার পর এ প্রশ্ন ব্যাপক হারে জনগণের সামনে এসেছে। হাদির ঘনিষ্ঠ ডাক্তার শাহজালাল বলছেন, ওসমান হাদির শুটারকে ধরতে যেসব অফিসাররা মাঠে আছেন তাদের একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে ইনকিলাব কর্মীদেরকে জানিয়েছেন শুটার সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে পারেনি। বাইকে করে শ্যুট করার পরপর মাত্র 3 থেকে 4 ঘন্টায় ঢাকা থেকে বেরিয়ে বর্ডারে চলে যাওয়াটা এতটাও সহজ না আসলে। এর মধ্যে সিসিটিভি ফুটেজ শ্যুট করার পর অতি দ্রুতই ছড়িয়ে পড়ে, যে কারণে কাজটা আরও কঠিন হয়ে যায় তাদের জন্য। একটা ব্যাপার মাথায় রাখবেন, যারা এখন বিরাট গোপন তথ্য সরবরাহ করছে, মানে জুলকারনাইন সায়েরা, তারা কেউ এই তথ্যটা আগে জানাতে পারেনি যে ওসমান হাদিকে শ্যুট করা হবে। তার মানে এই সায়েরদের যা জানানো হয় তাই তারা জানে, যা জানানো হয় না তারা সেটা জানতে পারে না। অর্থাৎ তাদের তথ্য সরবরাহ নিয়ন্ত্রিত। তাদের সোর্স স্ট্রং হলে হাদিকে শ্যুট করার আগেই তারা অ্যালার্টও দিতে পারতেন। ফলে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কাউকেই বিশ্বাস করা সম্ভব নয়। এদিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের অভিযোগ তুলে বলেছেন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা কোনোটির উপরই এই ইন্টারিম সরকার তথা ইউনিট সরকারের নিয়ন্ত্রণ নেই। অনেকটা জোর খাটিয়ে, প্রেসার দিয়ে, জোরাতালি দিয়ে কাজ চলছে।
যেখানে হাদির সকল সহযোগীরা নিজেরাই মানসিক দুর্দশায় ভুগছে, সেখানে প্রশাসন উল্টো তাদের কাছ থেকেই সহায়তা খুঁজছে, তাদের কাছে তথ্য চেয়ে বেড়াচ্ছে। এখন পর্যন্ত খুনিদের পরিচয়ে যে বের করা হয়েছে, অবিশ্বাস্য ব্যাপার হলো এটা পুলিশ গোয়েন্দা সংস্থা কেউই করতে পারেনি, করেছেন একজন সাংবাদিক আর তার পত্রিকা। দ্য ডিসেন্ট নামক পত্রিকাটি ফয়সাল মাহমুদ এবং তার সহযোগী আলমগীরের পরিচয় সামনে এনেছে। এমনকি এই ফয়সালের জামিন করা উকিল বিএনপির ব্যারিস্টার কায়সার কামালের পরিচয় প্রথম সামনে এনেছিল দ্য ডিসেন্ট পত্রিকা। প্রশ্ন হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল প্রযুক্তি থাকার পরও কেন তারা এসব বের করতে পারছে না, নাকি বের করার কোনো ইচ্ছা আসলে তাদের নেই? এদিকে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেসিবাদী শিক্ষকদের মিটিং, আদিকে গুলি, বাসে লেগুনায় আগুন, উত্তরায় জুলাই যোদ্ধাদের কোপানো, এর মধ্যেই জগন্নাথ হলে পতিত ফেসিবাদীরা আর তাদের দোসররা দাড়ি টুপিওয়ালাদের ছবি রাস্তায় আঁকছে। এটার উদ্দেশ্য লীগ সন্ত্রাসীদের থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে রাখা, একদিকে কেওয়াস তৈরি করে দেশের অন্য কোনো প্রান্তে হয়তো জুলাই যোদ্ধা মারার ফন্দি। দুঃখজনক ব্যাপার হলো, এ ঘটনার সাথে সরাসরি জড়িত ছাত্রদল প্যানেলের জগন্নাথ হলের ভিপি পল্লব বর্মন। বুঝাই যাচ্ছে বিএনপির ইন্ধনেই এমন কাজ করেছে তারা। তো এই বিএনপি আসলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে কি অর্জন করতে চায়? গত এক সপ্তাহ ধরে নির্বাচনের তফসিল ঘোষণার সময় থেকেই একটা জিনিস খেয়াল করেছি, যে বিএনপি ঢাবিতে শিবিরের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাচ্ছে। সেই রিজভি থেকে শুরু করে রাকিব নাসির, আবিদ সবাই সাদিক কায়েমের সাথে লাগতে চায়, শিবিরের সাথে লাগতে চায়। কিন্তু কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের রাজনীতির নিউক্লিয়াস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দুইবার ইসলামপন্থীরা ভিপি হয়েছে। প্রথমবার 1946 সালে যখন মাওলানা ফরিদ ভিপি নির্বাচিত হন, ফলে 47 সালে পাকিস্তানের জন্ম হয়। এরপর প্রায় 70 বছর পরে সাদিক কায়েম ভিপি হলো। মাঝে এই 70 বছর কখনোই কোনো ইসলামপন্থী ভিপি হন নাই। তো ডাকসুর ভিপি মাওলানা ফরিদের ব্যবহার আচার আচরণের সাথে সাদিক কায়েমের ব্যবহার আচার আচরণের অনেক মিল আছে। 71 সালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাওলানা ফরিদ, এবং 71-এর পরে মাওলানা ফরিদকে মুক্তিবাহিনীরা খুবই নির্মমভাবে খুন করে। মূল কথা হলো, বাংলাদেশে যত আন্দোলন হয়েছে সবগুলোর কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। 71 সালে পাকিস্তান ভাঙার সমস্ত পরিকল্পনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এমনকি ঢাবির আল্লামা ইকবাল হল থেকেই প্রথম বাংলাদেশের পতাকার ডিজাইন করা হয়। 90, 2024-এর গণ অভ্যুত্থান দুটি সূচিত হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কোনোভাবে একটা ঝামেলা বাঁধিয়ে একটা লাশ ফেলানো যায়, তবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যাবে। হঠাৎ করে ছাত্রদল প্রচণ্ড রকমের অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। পাকিস্তানের পতাকাকে পদদলিত করা, জামাতের শহীদ নেতাদের ছবিকে পদদলিত করার মতো কর্মসূচি দিচ্ছে, যেন শিবির ওদের সাথে একটু ঝামেলা করে। ওদের উদ্দেশ্য যদি রাজাকারদের ছবি পদদলিত করাই হতো, তাহলে কিন্তু ওরা বিএনপির সাকা চৌধুরীর ছবিও আঁকতো, কিন্তু সেটা ওরা করে নাই। ওরা শুধু করেছে জামাত নেতাদের ছবি নিয়ে। মানে এদের উদ্দেশ্য একটাই, ঝামেলা করা। এদিকে হাদির উপর হামলাকারীদেরও জামিন দিয়েছে বিএনপির এমপি প্রার্থী কায়সার কামাল। বিএনপি চাচ্ছে যে কোনো মূল্যে নির্বাচনটিকে পিছাতে। এই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঝামেলা তৈরি সহ একাধিক উস্কানিমূলক কাজ করে যাচ্ছে তারা, যেখানে সায় আছে ভারতের। কিন্তু তাতে কি কোনো কাজ হবে? শরীফ ওসমান হাদিরা যে ভারতের আধিপত্যবাদ বিরোধিতার জন্য জীবন সংকটে, সেই ভারতের স্বপ্ন এদেশের কোটি কোটি জনতা কি বাস্তবায়ন করতে দিবে? দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।